টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমাদের অতিথি জনাব জোবায়েদ আল মামুন হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এনবিএল সিকিউরিটিজ লিমিটেড। আমরা তার কাছ থেকে বাজারের এখনকার যে একটা ভলাটাইল নেচার, যে কারণে বাজার একটু উঠছে তো আবার একটু পড়ছে, কেন এমনটা হচ্ছে এখনকার, তিনি দীর্ঘদিন রিসার্চে ছিলেন, পরবর্তীতে ব্রোকারেজ লিড দিচ্ছেন, ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ, ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস, এগুলো তার কাছ থেকে শুনবো। এবং এখন যদি ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, আমরা এগুলো তার কাছ থেকে শুনবো। জোয়াদ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর মার্কেটের প্রফেশনাল হিসেবে তো আমরা আমি 16 বছর ধরে মার্কেটকে দেখছি। সো মার্কেটে সবসময় উত্থান পতন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তো এখানে আমাদের কিছু ম্যাক্রো প্রসপেক্টিভ এবং রেগুলেটরি স্ট্রাকচার প্রসপেক্টিভে আমাদের কিছু ডিফিসিয়েন্সি আছে, যেটা আমাদের মার্কেটে সবসময় পজিটিভলি আমাদেরকে ইম্প্যাক্ট ফেলছে না। কিছু কিছু জায়গায় আমি বলবো যে খুব হার্শলি রিয়্যাক্ট করছে মার্কেট। তো এই জিনিসগুলো একটু আমাদেরকে বুঝতে হবে। প্রথমত যেটা হলো যে আমাদের ইনভেস্টরদের অপশন অফ ইনভেস্টমেন্ট ইজ ভেরি লো। আমরা চাইলেই খুব ভালো অনেক স্টক আছে যেখান থেকে আমরা চয়েস করতে পারি, বিষয়টা এরকম না। সো মার্কেটের ডেপথ অ্যান্ড ব্রেডথটা এত স্কুইজ যে আমাদের অপশনও কম, আবার আমাদের ট্রেডেবিলিটিও অনেক কম। আমরা চাইলেই অনেক বড় কোয়ান্টিটিতে মার্কেটে এন্টার করতে পারি না, আবার এক্সিটও করতে পারি না। তো অ্যাকচুয়ালি একটা ইনভেস্টরের সবচাইতে বড় যেটা দরকার হয় ফিনান্সিয়ালি, সেটা হচ্ছে যে তাকে ফ্লেক্সিবিলিটিটা দিতে হয়। যে সে যখন ইনভেস্ট করবে তার চয়েস অফ অপশন অনেক বেশি থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আদারওয়াইজ তার ইনভেস্টমেন্টটা আসলে সে তার মন মতো করতে পারবে না। তো আমাদের প্রোডাক্টের ডিফিসিয়েন্সিও আছে। এগুলো তো আমরা বহুদিন ধরে আলোচনা করছি, মোটামুটিভাবে আমরা সবাই জানি বিষয়গুলো। এর সাথে আমাদের আসলে অপারেশনাল কিছু ডিফিসিয়েন্সি আছে, যেটা আমি মনে করি অ্যাড্রেস করা খুব জরুরি। একটা হচ্ছে যে মার্কেট কিন্তু কখনোই রেগুলেটর বা ইনভেস্টর একা চালায় না। রেগুলেটরের রুলস রেগুলেশনস মার্কেটের ক্রিয়েশনটা হয়ে আছে, ইনভেস্টরের ইনভেস্টমেন্ট উইলিংনেস আছে। তো এটাকে ব্রিজ করার জন্য কিন্তু ইন্টারমিডিয়ারিজদেরকে তৈরি করা হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। ব্রোকারেজ হাউস বলেন, 300-র উপর ব্রোকারেজ হাউস আছে, মার্চেন্ট ব্যাংক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আমরা অল্টারনেটিভ ফান্ডের জন্য লাইসেন্স দিয়েছে মার্কেটে। তো এই ইন্টারমিডিয়ারিজই কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটটাকে ডেভেলপ করবে। মার্কেটের কাজ কিন্তু মানে রেগুলেটরের কাজও না ডেভেলপ করা ভাস্ট স্কেলে, আবার ইনভেস্টর চাইলেই অনেক বড় টাকা নিয়ে এসে মার্কেটকে ডেভেলপ করে ফেলবে, বিষয়টা এরকম হয় না। ইন্টারমিডিয়েটের সক্ষমতাটা কতটুকু, আমরা যখন এই কথাটা বলি তখন সবচেয়ে বড় যে বিষয়টা আসে যে বাংলাদেশ হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি, আপনি যদি যান 70s, 80s, 90s, তখন আসলে মার্কেটটাকে মোস্টলি কন্ট্রোল করতে হচ্ছে ব্রোকাররা। তখন মার্চেন্ট ব্যাংক ছিল না, অ্যাসেট ম্যানেজমেন্ট ছিল না। সো ব্রোকার এবং ডিএসসি ইজ এ কন্ট্রোলিং ফ্যাক্টর ছিল, যারা রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের ব্রোকার অ্যাক্টিভ হতেন, ব্যক্তি পর্যায়ে ব্রোকাররা ছিলেন। তো মার্কেটে খুব ছোট্ট মার্কেট ছিল, বাট ইট ওয়াজ কম্প্যাক্ট। এবং ধীরে ধীরে যখন আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়েছে মার্কেটে, রেগুলেটর যখন দেখেছে যে বিভিন্ন রুলস রেগুলেশনের রিকোয়ারমেন্ট আছে, 96-2010-এর পরে আমাদের রেগুলেশনারি যে চেঞ্জগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু আসলে আলটিমেটলি ব্রোকারদের আরও এরিয়া অফ অপরচুনিটি বাড়ার কথা ছিল। কিন্তু আমি যেহেতু ব্রোকারেজ হাউসে দীর্ঘদিন কাজ করছি, তো সেখান থেকে আমার দেখার কথা, আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ব্রোকারদের কিন্তু ক্যাপাসিটি বাড়েনি, বরং দিনকে দিন এটা কমে গেছে। তো মার্কেটে যে প্রধান ইন্টারমিডিয়ারিজ, তার যদি সক্ষমতা না থাকে, যেমন ধরেন 2010 থেকে আমরা শুনে আসছি যে আমাদের 28 লাখ, 30 লাখ, 35 লাখ ইনভেস্টর। গত কিছুদিন আগে আমরা দেখলাম এটা 17-18 লাখে চলে আসছে। এখন যদি আমি কনসেপচুয়ালি চিন্তা করি, 17-18 লাখ মানে হচ্ছে একজন ব্যক্তির 3টা-4টাও পোর্টফোলিও থাকে, বিও অ্যাকাউন্ট থাকে। সো তার মানে হচ্ছে এখানে ডুয়েল অ্যাকাউন্ট আছে। অনেকে শুধুমাত্র একসময় আইপিওর জন্য অ্যাকাউন্ট করতো। তো আর আসলে তো 10 লাখেরও কম। তো আমাদের 18 কোটি জনসংখ্যার দেশে ইটস নট ইভেন 1%। তার মানে হচ্ছে এই মার্কেট কিন্তু কোনো এক্সপানশনই হয়নি, বরং মার্কেট একই জায়গায় থেকে গেছে দীর্ঘদিন। এই জায়গাতে আমাদের কাজ করার জন্য আসলে একমাত্র দায়িত্ব হচ্ছে ইন্টারমিডিয়ারিজের। রেগুলেশন দিয়ে দিয়েছে, রেগুলেটর মার্কেটে একটা জায়গা তৈরি করেছে। হয়তো আরও প্রোডাক্ট আনা যেতে পারে, আমরা ডিরাইভেটিভস আনতে পারি, আমরা ট্রেডটাকে আরও ইনহ্যান্স করার জন্য ভালো প্রোডাক্ট আনতে পারি, রেগুলেশন আরও স্মুথ করতে পারি।
মার্কেটের ডাইমেনশন চেঞ্জ করতে পারে, সেগুলো আসতে পারে এবং সেটা নিয়ে ডিসকাশনও হয়, এটা হতে পারে। বাট অ্যাকচুয়ালি এইটা মানুষের কাছে পৌঁছায় দিবে কে? পৌঁছায় দিবে হচ্ছে ইন্টারমিডিয়ারিজ। এখন আমি অ্যাজ এ ব্রোকার আমাকে আগে দেখতে হবে যে আসলে আমি কি দায়িত্বটা পালন করতে পারছি কিনা। আমার মতে আমাদের এই জায়গাটায় আমাদের দায়িত্ব পালন করার জায়গাটা অনেক কম। প্রথমত হচ্ছে ইনফ্যাক্ট সুযোগই কম। আপনি যদি সুযোগই কম। পিচ করতে যান তখন যে অপশনগুলো দেখাতে আপনার খুব কষ্ট হয়, খুব I'm সমস্যা sure। হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এটা তো গেল হচ্ছে অপশন অফ প্রোডাক্ট, যে আমি সে ফর এক্সাম্পল 100টা ইকুইটিজ নিয়ে গেলাম একটা বড় ইনভেস্টরের কাছে, যে আমার কাছে 100টা ইকুইটিজ আছে, আপনি ইনভেস্ট করেন, আমি আপনাকে স্টক সাপ্লাই করব, যে আমি কিনে দেবো আপনাকে। আমি দিতে পারবো না। আমরা যদি খুব ভালোভাবে প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যদি আমরা চয়েস করি, তাহলে আমাদের অপশন খুবই কম। দুনিয়াতে আসলে যতগুলো অপরচুনিটি আসে, বড় বড় অপরচুনিটি আসে, আমরা আসলে অনেক বড় বড় ইনভেস্টরদের নাম বলি, ইন্ডিয়ান ইনভেস্টর, ইউএসএ ইনভেস্টরদের নাম বলি। ওনারা কিন্তু আসলে স্টক চয়েস করে, দে আর নট ডুইং ট্রেড রেগুলারলি। কিন্তু এই স্টক চয়েসও যদি আমি কাউকে করাতে যাই ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে, সেটার অপশন খুবই কম। এটা তো গেল আমার প্রোডাক্ট অপশনের ক্ষেত্রে। সক্ষমতা কোথায় আমার? একটা ব্রোকারের কিন্তু দুইটা লাইসেন্স থাকে, ব্রোকিং এবং ডিলার লাইসেন্স। তার মানে হচ্ছে ব্রোকার কিন্তু অ্যাকচুয়ালি ডিলার লাইসেন্সের থ্রুতে মার্কেটে একটা নিজেও ইনভেস্টর হয়। ইটস এ শ্যাডো মার্কেট মেকিং। কিন্তু আমরা যখন বলি যে মার্কেট মেকার, তখন আমরা কনসেপচুয়ালি কিছু জায়গায় মিশায় ফেলি হচ্ছে এই যে সোকল স্পেকুলেটরদের সাথে। মার্কেট মেকারের ওভারঅল কাজ কিন্তু স্পেকুলেশন না। তো এই ব্রোকাররা যদি আর্থিক সক্ষম থাকতো, তাহলে দিনকে দিন কিন্তু মার্কেট মেকিং আরও বাড়তে থাকতো, অপরচুনিটি অফ ইনভেস্টমেন্ট বাড়তো। কয়টা ব্রোকার আসলে ডিলারে বড় ইনভেস্ট করতে পারে? দেয়ার ইজ এ গভর্নেন্স ইস্যু, দেয়ার ইজ এ করাপশন ইস্যু, সেটা থাকতে পারে, সেটা আমরা ডিসকাস করতে পারি, ইন সেপারেট কন্টেন্টে কথা বলা যেতে পারে। কিন্তু সক্ষমতাই তো নাই, ইনভেস্ট করতে যাবে কোথায়? আর 2010-এর পরে আপনার একটা রিপোর্ট ছিল, যে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট রিপোর্ট আমি রেগুলেশনের উপরে এবং মার্জিনের উপরে যে রিপোর্টটা আপনি করেছেন, নেগেটিভ ইকুইটি যে রিপোর্টটা আপনি করেছেন, ওই রিপোর্টের পরে আমার কাছে মনে হয়েছে এই ইস্যুটা অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের ওয়ান অফ দ্য ভাইটাল ইস্যু, যেটা অ্যাড্রেস করা হয়নি এতদিন পর্যন্ত। তো এটা নিয়ে আসলে কাজ করার একটা বড় জায়গা আছে। আপনার ওই রিপোর্টেই ছিল, আমাদের অনেক প্রফেশনালরাও বলেছেন যে এটা কতটা সাংঘাতিক এবং এটার জন্য আসলে আলটিমেটলি কোথায়, ওই যে আমি যে সক্ষমতার কথাটা বলছি, ওটা কিন্তু এইটার কারণেই নষ্ট হয়ে গেছে। বড় ব্রোকার, আপনি টপ 30 বা টপ 35 ব্রোকার যদি দেখেন, মোস্টলি হচ্ছে সাবসিডিয়ারি অফ ব্যাংকস অ্যান্ড এনবিএফআইস। হিস্ট্রিক্যালি যেটা হয়েছে, একটা ক্যাপিটাল দিয়ে, ছোট ক্যাপিটাল দিয়ে ব্যাংকের সাবসিডিয়ারিগুলো হোক বা এনবিএফআই সাবসিডিয়ারিগুলো হোক, মার্কেটে কিন্তু পার্টিসিপেট করেছে। ইভেনচুয়ালি এই ক্যাপিটালগুলোকে বাড়ানো হয়েছে টু এটা অফসেট করার জন্য, যে প্রত্যেকটা সাবসিডিয়ারির এসওডি ছিল, এই যে লোন ক্রেডিট লাইন ছিল তার মাদার কোম্পানিতে বা অন্য ব্যাংকে বা অন্য এনবিএফআই যে ক্রেডিট লাইন ছিল, এই ক্রেডিট লাইনগুলো সব স্টাক হয়ে যায় আফটার 2010। তো তখন অনেকেই কিন্তু এইটাকে ক্যাপিটালে কনভার্সন করে। তো যে কারণে একটা ব্রোকারের, আপনি দেখবেন বাংলাদেশে এরকম যদি লিস্ট নেন, আপনি আরও খোঁজ নিয়ে জানবেন যে মোস্ট অফ দ্য ব্রোকারের কিন্তু পেইড আপ ক্যাপিটাল ইজ ভেরি হিউজ, কিন্তু এটার রিটার্ন তো নাই, এই পরিমাণ টার্নওভারই নাই মার্কেটে। তাহলে আসলে ঘটনাটা হচ্ছে যেটা, যে আমরা সিম্পলি একটা বড় টক্সিক অ্যাসেট আপনি এমন একজনের কাঁধে রেখেছেন, ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকের, যার ওইটা নেয়ার ক্যাপাসিটিই নেই। তাতে হচ্ছে কি, আমাদের যে রেগুলার ইন্টারমিডিয়ারি হিসেবে যে মানে মার্কেটে যেই পার্টিসিপেশন করার কথা ছিল, ইনভেস্টরদেরকে আমার ক্যাটার করার কথা ছিল, এই সক্ষমতাই নেই। আপনি টপ 10কে ধরতে পারেন, তারা এক্সপানশন করেছে, তারা সফটওয়্যার চেঞ্জ করেছে, তারা নতুন টেকনোলজি নিয়ে আসছে। দ্য রেজাল্ট ইজ নট ভিজিবল। কেননা একটা, আপনি যদি দেখেন, ইভেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন 90 দশকের পর থেকে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা রিভলিউশন ছিল। আমরা গত 10 বছরের ক্যালামিটি আমরা জানি, কিন্তু তার আগে কিন্তু ব্যাংকিং সেক্টর একটা গ্রোথ ছিল। এটার রিজন হচ্ছে একটা শর্ট টার্ম এবং লং টার্ম ব্যাংকগুলো পারফর্ম করছিল তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ অনুযায়ী, যে কারণে কিন্তু মানি মার্কেটের একটা ডেভেলপমেন্ট হয়েছে। ক্যাপিটাল মার্কেটে তো তাহলে আমাদেরকে কাজটা করতে হবে, আদারওয়াইজ কীভাবে হবে? আমরা ব্রোকাররা ক্লায়েন্টদেরকে এখন পর্যন্ত ওইভাবে কোনো সার্ভিসই দিতে পারিনি। মোস্ট অফ দ্য ব্রোকার কিন্তু প্রফিটই থাকছে না,
তাহলে আমাদের কাজ করার জায়গাটা কি? এখন এই যে এত বড় একটা বার্ডেন আপনার ৯,৭০০ বা ১০,০০০ কোটি টাকার যে নেগেটিভ ইকুইটির বার্ডেন, এটা এই ইন্ডাস্ট্রি কিভাবে অফসেট করবে? একটা ব্যাপার হচ্ছে আমি সমাধানটা আসলে কোথায়? কোথায় যেমন একটা কথা হচ্ছে যে গভর্নমেন্ট যদি তাদেরকে আপনার একটা Bail out করে বা কিছু করে। সাবসিডাইজড লোন দেয় লং টার্মে, এইটাও কি সম্ভব? আসলে দেখেন যে আমি চাইলেই গভর্নমেন্ট আমাকে ১০,০০০ কোটি টাকা দিয়ে দিল, ব্রোকার তার ব্যালেন্স শিট থেকে এটা সরায় ফেললো বা অ্যাসেট টক্সিক অ্যাসেটকে সে অফসেট করে ফেললো, বাট আমরা তো ইনশিওর করতে পারছি না যে তারপরে ওই টাকাটা প্রপারলি ইউজ হচ্ছে। কারণ রিপিটেশন হবে না, কর্পোরেট গভর্নেন্স ইস্যু আছে। তাহলে মেইন প্রবলেমটা কোথায়? মেইন প্রবলেম হচ্ছে আমাদেরকে একটা লিগ্যাল ফাইট করার জায়গা দিতে হবে। ধরেন আমরা এখন ব্যাংকিং সেক্টরে যেটা সবচেয়ে বড় যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে এনপিএল, এবং এনপিএলের কারণে আপনি টোটাল গভর্নমেন্ট স্ট্রাকচার থেকে শুরু করে আমরা লিগ্যাল স্ট্রাকচারে আমরা কিন্তু একটা চেঞ্জ আনার চেষ্টা করছি যাতে এই টাকাগুলো উদ্ধার হয় বা আমরা অ্যাসেটগুলোকে লিকুইড করে এটাকে নিতে পারি। এই মার্জিন লোনের যেটা, এটার লিগ্যাল স্ট্যাটাসটা কি? যেমন আপনারা সবাই জানেন যে আমাদের মার্জিন রুলস 1999 আছে, এখানে 125 এবং 150-এর ইকুইটির একটা লেভেল দেওয়া আছে, যে 150-তে আসলে একটা কল দিতে হবে, 125-এ আসলে আমার এখানে সেল করতে হবে। আচ্ছা, আমি মেনে নিলাম যে আমাদের ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে অনেক ইনএফিসিয়েন্সি আছে এবং করাপশন আছে, মেনে নিলাম। বাট আজকে যদি 15টা বা 20টা ব্রোকার 125 লেভেলে 3টা 4টা বা 5টা স্টকে একসাথে সেল করতে যায়, সে তো 125 থেকে 100-এর মধ্যে পুরোটা অফলোড করে আসতেও পারবে না। দেয়ার ইজ এ নো ডিমান্ড, মানে আমার তো বায়ার থাকতে হবে টু সেল। মার্কেট যে ডিটারোয়েট করবে, হিটটা নিবে কীভাবে? আপনি 10,000 কোটি টাকার কথা বলছেন, এই 10,000 কোটি টাকার এগেনস্টের কিন্তু একটা অ্যাসেট আছে এখনও, হয়তো অ্যাসেটটা হয়তো 10,000-এর অর্ধেক, 5,000 কোটি টাকা আছে। আর 5,000 কোটি টাকা কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিটেইনড হয়ে গেছে, ড্রেল হয়ে গেছে, এটা নাই। তাহলে এইটা কেউ কেউ প্রভিশন করছে, আমরা সবাই কিছু প্রভিশন করেছি গত 10 বছর 15 বছরে, তারপরেও তো আসলে 30-40% প্রভিশন শর্টফল আছে। তাহলে আমার তো উদ্ধার করার জন্য যেসব ক্লায়েন্টদেরকে আমি লোন দিয়েছিলাম, পুরো ইন্ডাস্ট্রি লোন দিয়েছে আপনার 2010-এ 8-এ, তাদেরকে আপনি কিভাবে লায়াবল করবেন? তারা তো আসলে লায়াবল হওয়ার কথাই ছিল না রুলস অনুযায়ী, যে তাদের কিন্তু কারণ যে আপনার যখন ফোর সেল, আপনার যে লোন দেওয়া টাকা আপনার অ্যামাউন্টটা হিট করার আগেই তো আপনার ফোর সেল করে আপনারটা সিকিউর করার কথা ছিল। ভালো কথা, আপনি 2012-13 মার্কেট জানেন, ওই সময় সেল করা পসিবল সবার ক্ষেত্রে হয়নি, কেউ কেউ করেছে, একটা দুটা ব্রোকারেজ হাউস তারা কিন্তু ওই সময় বুকে তাদের নিজেদের বুকসে লস নিয়ে সেল করে দিছে, এই এক্সাম্পল আমাদের কাছে আছে। কিন্তু আমার সব ব্রোকার এটা পারেনি, কারণ বাস্কেট ওয়াজ হিউজ। তারপরে রেগুলেটরের কাছ থেকে ফোন আসতো যে সেটা করা যাবে না, সেটা আপনারা আরো ভালো জানেন, সেটা অ্যাজ এ প্রফেশনাল ওই জায়গাটা আমি ডিরেক্টলি নাও বলতে চাই না আসলে, কিন্তু পারেনি। আমি যদি লজিক্যাল অপারেশনাল পার্সপেক্টিভে বলি তাও এটা পসিবল হয়নি। 2017-এর পরেও কিছু এরকম হয়েছে, পসিবল হয়নি। 21-এর পরে যে 22, 23, 24-এ যেই নেগেটিভ ফ্লোর প্রাইসের কারণে হয়নি, তাহলে অ্যাজ এ প্রফেশনাল ইন্টারমিডিয়ারিজরা কিভাবে কাজ করবে? ইটস নট পসিবল। তাহলে এখন ওইটাকে ডিফাইন করবে কে? আপনি লিগালি আমার মার্জিন রুলসে 100-র নিচের কোনো লিগাল আইডেন্টিটি নেই, দের ইজ এ নাথিং কল নেগেটিভ ইকুইটি ইন ক্লায়েন্ট পোর্টফোলিও। তাহলে ওটাকে ডিফাইন করতে পারছেন না। আপনি কি করছেন? আপনার হাতে একটাই অপারেশনাল অর্গান আছে, একটা হচ্ছে আপনাকে মার্কেট ওঠার জন্য ওয়েট করতে হবে, উঠে গেলে 100-র উপরে গেলে আপনি সেফ। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার প্রফিট থেকে প্রভিশন করতে পারেন। এখন ব্রোকারের ইনকামের লেভেল কি এটা আপনারা খুব ভালো করে জানেন, সেই প্রভিশনটা করবে কিভাবে? তাহলে তার কি ইকুইটি ডিটারেট করে তার যে ইকুইটি আছে, রিটেইন আর্নিং আছে, সেটাকে নেগেটিভ করে সে কি প্রভিশন করবে? সেটা করার মতো রিটেইন আর্নিং কি ব্রোকারের আছে? নাই। আপনি 10 থেকে 15টা ব্রোকারের লিস্ট যদি নেন, এর বাইরে ওই ক্যাপাসিটিই নাই। তাহলে এই টক্সিক অ্যাসেট রেখে ইন্টারমিডিয়ারিজদের সক্ষমতা কখনোই বিল্ড আপ হওয়া সম্ভব না। তো আমাদেরকে এটা নিয়ে কাজ করার একটা বড় জায়গা আছে। আমি আপনার প্রেসক্রিপশন কি, যে মানে সমাধানটা আসলে কিভাবে আসবে? সমাধানটা হচ্ছে আমাদেরকে এখানে কিছু কিছু অল্প অল্প করে ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে সবচেয়ে বড় যেটা, এটা লিগ্যাল ডিফাইন করতে হবে। আমি যদি নেগেটিভ ইকুইটির হিটটা আমি আমার রিটেইন আর্নিংয়ে নিয়ে নিতে চাই, সাপোজ আমরা 50টা হাউস চিন্তা করলাম যে আমরা এই নেগেটিভ ইকুইটির হিটটা আমাদের বুকসে নিয়ে নিব, এইটাকে তো ডিফাইন করতে হবে আগে, যে এইটা যে একটা বাজে টক্সিক অ্যাসেট, এটাকে লিগ্যালি ডিফাইন করতে হবে।
দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা যদি রিটেন আর্নিং নেগেটিভ করে ফেলি, করে যদি পুরো হিটটা নিয়ে মার্কেটের জন্য ব্রোকারগুলো দাঁড়ায় যায়, তাদেরকে কিছু বেনিফিট দিতে হবে। যেমন এমন হতে পারে যারা এই ধরনের হিট নিবে তাদের জন্য ট্যাক্স এক্সামশন থাকতে পারে, ইটস জাস্ট এ সাজেশন। তাদের জন্য এরকম থাকতে পারে যে তারা হয়তো আইপিওগুলোতে বেটার কোটা পাবে, বিকজ তারা যেহেতু এই টক্সিক অ্যাসেট ক্লিন করেছে এবং মার্কেটের জন্য তারা দাঁড়াচ্ছে, সো তাদেরকে বেনিফিট দেয়া, তাদেরকে কিছু জিনিস দেওয়া যেতে পারে যে হ্যাঁ ডিলারে তারা এত পরিমাণ ইনভেস্ট করলে তাদের জন্য একটা বেনিফিট থাকতে পারে। এই ধরনের প্যাকেজ নিয়ে আসতে হবে। এবং সাথে সাথে এই যে পুরো মার্জিন রুলসটা যেটা দেয়া আমাদের, এটার সাথে একটা ব্রোকার কিভাবে তার অপারেশনাল মার্জিন ইস্যু করবে। ধরেন আমি এই ধরনের টক্সিক ঠিক করে ফেললাম, তাহলে এখন সে নতুন মার্জিন ইস্যু করবে। মার্জিন কিভাবে হবে? আপনি আজকে 100 কোটি টাকা নিয়ে যে যদি একটা ব্রোকার অ্যাকাউন্ট ওপেন করেন এবং তাকে বলেন যে আমার তো লিগাল হচ্ছে যে 1:1 আমি লোন নিতে পারি, সো ইউ ক্যান গিভ মি 100 crore, আপ টু 100 crore। এখন ওই 100 crore সে দিয়ে দিচ্ছে আপনাকে, কিভাবে দিবে? আপনার আর কি আছে তার কাছে? আপনার ইকুইটিটা আছে, ইকুইটির ভ্যালু কমে গেলে আপনার ওখানে একটা মার্জিন অ্যাপ্রুভাল প্রসেস থাকা উচিত, যে আমি অ্যাপ্লাই করেছি, আপনার ক্রেডিবিলিটি থাকা উচিত। আপনি আদৌ কি এই ধরনের হিট নেওয়ার ক্যাপাসিটি আছে? ব্রোকার কি দেখে? যেমন ব্যাংকে যখন আপনি লোন নিতে যান, আপনার সব কিছু দেখবে, আপনার সিআইবি দেখবে। এই লোন তো সিআইবিতেও থাকে না। আমি যে এটা আসলে তাকে দেওয়া দিলে কতটা তার জন্য নিরাপদ, আমাদের জন্য নিরাপদ, এটা জাজ করব কোথা থেকে? আমরা মার্কেট গট দ্য সাজেশন, আমরা মার্কেট পর্বে আসি এখন। জি। যে আসলে বছর একটা যে আপনি ভয়ানক ধস হয়েছে ফ্লোর প্রাইস ওঠার পরে, সেখান থেকে আসলে যে আপনি যেটি বলছিলেন যে চাইলেও আসলে ফোর সেল করা যাচ্ছিল না, বিকজ যে আসলে ক্রেতাই নাই। হ্যাঁ, এবং মার্কেটের বেনিফিটের জন্য, মার্কেটের জন্য তো আমাদেরকে দেখতে হবে। আমরা যদি এখন ধরেন 300-400 কোটি টাকা অ্যাট এ টাইম কেউ সেল করতে যায়, মার্কেট কি নিতে পারে? মার্কেটের ভলিউম হচ্ছে 300 কোটি টাকা, 400 কোটি টাকা, সো এটা ইজ নট পসিবল। সো আমরা দিচ্ছি, ঠিক আছে, আমরা হয়তো এখন আর ওই রকম রেগুলেটরি ফোনের কথা বলেন আপনারা, বা ওই ধরনের প্রেশার নাই, আমরা ওপেনলি আমরা আমাদের মার্জিন কন্ট্রোল করতে পারছি, এবং হুইচ ইজ ভেরি গুড ফর দ্য মার্কেট ফর ফিউচার। বাট হয়নি। আর আপনি যেটা মার্কেটের কথা বললেন, আমি এই যে আমরা ধরেন এই যে ডিসেম্বর ক্লোজিংটা, যে মার্কেট এক পা আগাচ্ছে আরেক পা পেছাচ্ছে, আসলে বলা যায় যে ডিরেকশন জিনিসটা আসলে এখনো আসেনি আর কি। এবং বাবু ভাই, থ্যাংক ইউ। কেন এমনটা হচ্ছে, আমরা প্রথম প্রশ্ন করেছিলাম ডিসেম্বর ক্লোজিং অ্যান্ড নেক্সট ইয়ারের জুন ফোরকাস্ট। থ্যাংক ইউ বাবু ভাই, এটা আসলে একটা ভালো কোশ্চেন করছেন আপনি। আমাদের ইনভেস্টরদের মেইন ফোকাস হচ্ছে এটা, যে আমি আমার ক্যাপিটাল কিভাবে সিকিউর করতে পারবো, আমি কিভাবে গেইন করতে পারবো। আসলে আপনি যদি আমাকে বলেন যে আমি 10 কোটি টাকা ইনভেস্ট করব এখন, তাহলে আমি 10 কোটি টাকায় আসলে কিভাবে ইনভেস্ট করব? প্রথম কথা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে অ্যাজ এ ইনভেস্টর, আপনার পারপাস অফ ইনভেস্টমেন্টটা কি। একটা হতে পারে যে এই মার্কেটেও কিছু অপরচুনিটি থাকে, কারণ যখন মার্কেট অনেক পড়ে যায় তখন একটা ভ্যাকিউম ক্রিয়েট করে। ভ্যাকিউমটা ক্রিয়েট করে এইভাবে যে আপনার এই যে রিসেন্টলি যখন ইন্ডেক্স আপনার 4000-এর মানে ঘরে চলে আসলো, তখন 4800-900 লেভেলে যখন এরকম হলো, তখন একটা মার্কেটে এমন আমাদের ভ্যাকিউম তৈরি হলো, ন্যাচারাল কিছু ফোর্স থাকে মার্কেটের, ওই ভ্যাকিউমে যদি আপনি পজিশনিং করতে পারেন, ইট ইজ ডেফিনেট গেইন। বিকজ মার্কেটে তখন হয় কি, সেলার থাকে না। এই জিনিসটা আমাদেরকে ইনভেস্টরদেরকে বেসিক জায়গাটা বুঝতে হবে, যে কিছু জায়গা থাকে যেখানে বায়ার থাকে না, কিছু জায়গা থাকে যখন সেলার থাকে না। সেলার কখন থাকে না? সেলার তখনই থাকে না যখন তার রিস্ক এমন জায়গায় চলে যায়, তার লস নেওয়ার ক্যাপাসিটি জিরো হয়ে যায়, সে আর সেল করতে পারে না, সে স্টাক হয়ে যায়। এটা বড় ইনভেস্টরও হতে পারে, ছোট ইনভেস্টর হতে পারে, ইন্টারমিডিয়ারিজও হতে পারে, তারা সেল করতে পারে না। তখন মার্কেটে ভলিউম শ্রিঙ্ক করে, মার্কেটে ভ্যাকিউম তৈরি হয়। দিস ইজ এ ভলিউম স্প্রেডের ওই জায়গাটা হচ্ছে খুবই ভাইটাল, যেটা আমরা মাসখানিক আগে আমাদের অবস্থানটা ছিল, যেখান থেকে আমরা কিন্তু দেখলাম একটা 400-500 পয়েন্টের কিন্তু একটা রান হয়েছে। ইট ওয়াজ এ ন্যাচারাল ফ্লো। আমাদের এখানে বড় করে টাকা ঢুকে বা ফোন করে বা পুশ করে মার্কেট উঠাতে হয়নি। দ্যাট ওয়াজ গুড। এই ধরনের অপরচুনিটিগুলো নেক্সট 6 মাসে আমরা প্রায়ই পাবো। আমার এক্সপেকটেশন অ্যাজ এ অ্যানালিস্ট, আমি যদি বলি, আমার 2 থেকে 3 বার আমরা এই অপরচুনিটিগুলো পাবো নেক্সট 6 মাসে। আপনি এখন বলতে পারেন ইকোনমির অবস্থা খারাপ, পলিটিক্যাল কন্ডিশন, ইকোনমিক্স অ্যান্ড আদার জিওপলিটিক্যাল ইস্যু, এগুলো আছে, ডেফিনেটলি আছে।
এবং এটা দিয়ে আমি মনে করি না যে নেক্সট ম্যাক্রো কনসিডারেশন যে লেভেল এখন আছে, ব্যাংকিং সেক্টরের ইস্যু, ইনফ্লেশনের ইস্যু, ফরেক্সের ইস্যু, রিফর্মের ইস্যু আছে, এইগুলো আসলে আস্তে আস্তে রেজাল্ট আমাদের পেতে আরও 3 মাস 6 মাস লেগেই যাবে, 2টা কোয়ার্টার আমাদের লেগেই যাবে অ্যাটলিস্ট একটা গুড সাইন আসার জন্য। বাট একটা জিনিস আমি এখানে বলে রাখি, ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স ইজ এ লিডিং ইন্ডেক্স অফ ইকোনমি। দ্যাট মিনস আপনার যখন ইকোনমি অনেক খারাপ হবে তার একটা আগে থেকেই ইন্ডেক্স ফল করবে। সো নেক্সট 3 মাস বা 6 মাসে আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশনগুলো আরও ভালোভাবে আসবে। কিন্তু একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স ইজ এ লিডিং ইন্ডিকেটর অফ দ্য ইকোনমি। যদিও আমাদের অনেক ডিসকাশন আছে বা ডিবেট আছে যে এটা আদৌ ইকোনমির সাথে 100% কানেক্টেড কিনা ডিউ টু সাইজ অ্যান্ড অল দিস, সেটা একটা ডিবেট থাকতে পারে, ওটা আরেকদিন কথা বলা যাবে। বাট এই লিডিং ইন্ডিকেটর কিন্তু খুব সবসময়ই আগেই মুভ করে। তো আমার অ্যাজাম্পশন হচ্ছে যে ইকোনমির রিকভারির সাথে সাথে সিচুয়েশন ডেভেলপমেন্টের সাথে সাথে থ্রু আউট আমাদের ইন্ডেক্সেরও একটা মুভমেন্ট থাকবে, ওঠানামা থাকবে। এবার যদি আমি বলি আমাদের ইনভেস্টরদের জন্য স্পেশালি যদি আমাদের স্টক কনসিডারেশনের কথা যদি আমি বলি যে ইকুইটি আসলে আমরা কীভাবে বা কোন ইকুইটিগুলোর দিকে আমরা ফোকাস রাখবো, ব্রডার লাইনে আমাদের হিস্ট্রিক্যালি গত 10 বছরে বা 15 বছরে আমাদের যে সিচুয়েশনগুলো ছিল সেটাতে আমরা দেখেছি যে ক্লাস্টার অফ ইকুইটিস, একটা নির্দিষ্ট ইকুইটিজে শুধু কাজ হয়েছে ডিউ টু সাম করাপশন ইস্যুস অ্যান্ড ম্যানিপুলেশন ইস্যু, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এইবার মার্কেটটা কম্পারেটিভলি যেগুলো ফ্রি ফ্লোট কম, অল্প টাকা হলে যেগুলো হয়ে যায়, 4-5 মিলে কাজ করলে অনেক প্রাইস করা যায়, দিস টাইপস অফ থিংস, এগুলো আমরা সবাই জানি। এখন মার্কেট নিউট্রাল ফর্মে কাজ করবে। আমার যেটা ব্যক্তিগত ধারণা হচ্ছে মার্কেট গুড স্টকসের দিকে ধীরে ধীরে মার্কেট ওই দিকেই যাবে। সো মাল্টিন্যাশনালস, ফার্মাসিউটিক্যালস, এফএমসিজিস, এইগুলোর রিকভারি স্পিড বেশি হবে রাদার দ্যান অন্য সেগমেন্টের। আর ফিনান্সিয়াল সেগমেন্ট বলতে যেটা ব্যাংক, এনবিএফআই, ইন্স্যুরেন্স, এইগুলোর একটু স্লো থাকবে বিকজ রিফর্মস অ্যান্ড আদার্স রিফ্লেক্ট করতে একটু সময় নেবে। যদিও ব্যাংকের স্টকগুলো প্রাইস লেভেল এত নিচে যে আপনি যদি কনসিডারেশন করেন ভ্যালুয়েশনস অ্যান্ড আদার্স, ভালো ব্যাংকও যদি ধরেন বা মিড লেভেল বা খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোর ভ্যালুয়েশন লেভেল অনেক লো, তো সেই জায়গাগুলোতে কেউ ইনভেস্ট করতে পারে। বাট অ্যাজ এ সেক্টরের টোটাল ফ্রুটফুল রেজাল্ট আসতে একটু সময় লাগবে। সো ফোকাসটা রাখা উচিত এখন আমাদের মেইনলি ফার্মাসিউটিক্যালস, মাল্টিন্যাশনালস অ্যান্ড এফএমসিজি, যেগুলো প্রুভেন ট্র্যাকে আছে এন্ড একটা অ্যাট্রাকটিভ প্রাইস লেভেলে আছে। এবং একটা কথা বলতে পারি, এই কথাগুলো বললেই এটা একটু ফান অ্যাপার্ট, এই কথাগুলো আমরা যখন বিভিন্ন ট্রেনিং সেশনে, অ্যাওয়ারনেস প্রোগ্রামে বলতাম তখন সবাই বলতো যে দিস আর সো কল্ড ফান্ডামেন্টাল স্টকস। আমি আমাদের ইনভেস্টরদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার বিশ্বাস থেকে একটা জিনিস বলতে পারি, দিস টাইমস ফান্ডামেন্টাল স্টক উইল রান দ্য মার্কেট অ্যান্ড ডিপেন্ডস। বাবু ভাই, আপনি একটাকে ফান্ডামেন্টাল ভাবতে পারেন, আমি হয়তো ভাবতে নাও পারি। অ্যাপল টু অ্যাপল তো এটা কম্প্যারিজন না, সো ডিফারেন্ট হতে পারে। কেউ আমি মনে করি 20টা ফান্ডামেন্টাল, আপনি বলতে পারেন 50টা ফান্ডামেন্টাল, দ্যাটস ফাইন। বাট ওই যে ছোট ক্যাপ, লো ক্যাপ, ক্লাস্টার করে যে ম্যানিপুলেট করে যে মুভমেন্টের যে ইস্যুগুলো, সেগুলো আর আসবে না। এই জন্য না যে রেগুলেটর এগুলো আটকায় দিবে, গভর্নেন্স অনেক স্ট্রং হয়ে যাবে, আমি ওই আশা করছি না এখনই খুব দ্রুত। বাট ইনভেস্টাররা অ্যাওয়্যার হয়ে গেছে। আপনি একটা জিনিস কল্পনা করতে পারবেন না, যেটা হচ্ছে যে আমি 2010-11-তে দেখেছি ইনভেস্টরদের বেসিক সেন্স অফ ইনভেস্টমেন্ট ছিল মেইনলি ইনফরমেশন, যে আমি একটা হাউসে যাবো, একটা ইনফরমেশন নিব, সেটা ভালো খারাপ মন্দ যেটাই, গুড ব্যাড আগলি যে স্টকই হোক আমি ওটাতে ইনভেস্ট করবো। দিস টাইমস ইনভেস্টার্স আর নট লাইক দ্যাট। আপনি কেন বলতেছে বারবার, দেখেন এখানে কিন্তু ওই যে ক্লাস্টার করে যেসব ম্যানিপুলেটররা ম্যানিপুলেট করতো, তাদের স্টক, তাদের ইকুইটি কিন্তু ডিটোরেট করছে। রিজন ইজ, আপনি একটা শেয়ার ধরেন 20 টাকায় আছে, ওখান থেকে 40 টাকা বানাতে পারবেন, 40 টাকা থেকে শেয়ারটা অফলোড করে মানুষকে বোকা বানিয়ে বের হয়ে যেতে পারবেন না। সো আপনিও স্টাক হয়ে যাবেন। আপনি মার্কেটে যদি খুব ভালোভাবে দেখেন, দেখবেন যে অনেকগুলো স্টক এরকম আছে প্রাইস হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পড়ে যাচ্ছে না, বিকজ সে নিজে সেল করতে পারছে না আর ওখানে কোনো ন্যাচারাল বায়ারও নাই। তো সিমিলার থিং উইল হ্যাপেন। তো নতুন করে ওই ধরনের স্টকে যাওয়া যাবে। সো তাহলে যে আমরা বলতেছি যে গ্রেটার ফুল যে আপনার থিওরি, সেখানে সেই গ্রেটার ফুলদের সংখ্যা কমে আসছে আপনি বলছেন? অনেক কমে গেছে। এখন আমি আর আপনি মিলে কালকে যদি একটা স্টক নিয়ে কাজ করতে যাই এবং যদি মনে করি যে না আমরা এটাকে ম্যানিপুলেট করব, আমরা ম্যানিপুলেট করে প্রাইস করতে পারি, কিন্তু আমরা এক্সিট পাবো না। এখন মোস্ট অফ দ্য এটা হয়েছে ডিউ টু দ্য করাপশন
করাপশন এই সেন্সে বলবো যে কর্পোরেট গভর্নেন্স, ইন্টারমিডিয়ারিজ কর্পোরেট গভর্নেন্স যেটা নিয়ে প্রথমে এত কথা বললাম আমরা, ওটার কারণে এই ধরনের ইনভেস্টররা ফ্যাসিলিটেট হয়েছে। এটা অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যেখানে আপনার ম্যানিপুলেশন থাকবে, করাপশন থাকবে, গভর্নেন্স লো থাকবে, সেই জায়গায় পলিসি থাকবে না, সেই জায়গায় আপনি এটা হবেই। এটা সারা দুনিয়াতেও তাই ছিল, এখানেও তাই। সো আমাদের ওইগুলো যদি এলিমিনেট হয়ে যায়, এখন গুড স্টক ছাড়া, কারণ এখন মার্কেটে যদি একটা বড় ইনভেস্টর আসে, সে চিন্তা করবে যে ছোট স্টকে আমি যদি এখন কিনি আমি এক্সিট পাবো না, সো আমি যদি বড় স্টক কিনি আমার এক্সিট হবে, বিকজ ওখানে ভেলোসিটি অনেক হাই, ভলিউম ভেলোসিটি অনেক হাই, আমি ট্রেড করতে পারছি। এই জায়গায় আরেকটা জিনিস জাস্ট অ্যাড করি, আমাদের ট্রেডেবিলিটিটা ইনক্রিজ করা খুব জরুরি। আপনি অনেকেই আমি শুনি যে বেশি ট্রেড হয় বলেই মার্কেটটা ভালো না, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আমি ক্রিকেট খেলতে নেমে পিচে যদি ঠিকমতো ব্যাটিংই করতে না পারি, হ্যাঁ, প্রপার ব্যাটিং করতে না পারি, খুব দ্রুত ব্যাটিং করতে না পারি, তাহলে তো আসলে ওই খেলাটা খেলা না। সো এই জায়গাটাতে আমাকে তো ট্রেড করতে হবে, বাই করতে হবে, সেল করতে হবে। আমার ইনভেস্টমেন্ট হতে পারে যে আমি একটা XYZ ইনভেস্টর একটা স্টকে ইনভেস্ট করলাম, সেই স্টকটা আমি 10 বছর হোল্ড করছি, বাট আমি প্রতি বছর 2টা 4টা করে ট্রেড করছি, এটাতে কোনো অন্যায় নেই। সো ট্রেডেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা T+1 T+0 কথা বলছি, এই কথাগুলো কেউ বললে অনেক সময় সাপোর্ট করে না, বাট আমি খুব মনে করি যে আমাদের শর্ট সেল থাকা উচিত, আমাদের ডাইভার্সিফিকেশনস অফ প্রোডাক্ট থাকা উচিত, আমাদের ডিরাইভেটিভসগুলোকে অ্যাক্টিভ করা উচিত যাতে অপশন থাকে। আমাদের ট্রেজারিগুলো আসছে, ট্রেজারি এখন আমরা কিনতে পারি, ইনভেস্টরদের কিনে দিতে পারি, সো ইটস এ গুড অপশন। এইরকম আরও অপশন আসা উচিত, তাহলে হবে কি ইনভেস্টররা খারাপ টাইমে ফিক্সড ইনকামের দিকে চলে যেতে পারবে, তারপরে তার অপশন আবার সে চেঞ্জ করে চলে আসতে পারবে। সো ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। আর আমাদের যে মেন্টাল একটা কনসেপ্ট দাঁড়ায় গেছে যে ইন্ডেক্স পড়ে যাওয়া মানে মার্কেট খারাপ হয়ে যাওয়া, এই জায়গাটা থেকেও আমাদের একটু বের হওয়া দরকার আছে। একজন ইনভেস্টর তো প্রফিট টেক করবে। এখন ধরেন আপনার 5200-তে বা 5000-এ যদি আমরা সবাই ইনভেস্ট করি এবং 6000-এ যদি সবার আমাদের প্রফিট থাকে, ইটস ভেরি ন্যাচারাল যে আপনি এটা রিয়েলাইজ করবেন। তো রিয়েলাইজ করে টাকাটা কোথায় যাবে? টাকাটা তো ইনভেস্ট হতে হবে। সো ইনভেস্টমেন্ট অপশন যদি থাকে, আপনার টাকাটা মার্কেটের বাইরে যাবে না। আই এম টকিং অ্যাবাউট জেনারেল ইনভেস্টার্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টার। আমাদের এখানে কি হচ্ছে, আপনার টাকাটা আসতেছে, একটা দুটো প্রফিট হচ্ছে, লস হচ্ছে, টাকাটা বের হয়ে যাচ্ছে যে বাবা এখানে আমার টাকাটা রাখা যাচ্ছে না। সো দিস থিং শুড বি চেঞ্জড। এই জন্য আসলে আরও কিছু পার্টিকুলার ইকুইটি আপনার লাইক টপ 5 যদি স্টক পিকিং বলেন, এখন টপ 5-এর মধ্যে আমার এটা ডিসক্লেমার হচ্ছে যে এই ধরনের ইনভেস্টমেন্ট আমার নাই, বাট আমি অ্যাজ এ অ্যানালিস্ট এটা বলতে পারি। অনেক ইনভেস্টাররা আমাদের দেখবেন। আমার কাছে দুটো ফার্মাসিউটিক্যালস আমার কাছে খুব ভালো মনে হয়, একটা হচ্ছে স্কয়ার ফার্মা, একটা হচ্ছে রেনেটা। ফর নেক্সট 6 months to 1 year ইটস আ ভেরি গুড ইনভেস্টমেন্ট ফর পার্টিকুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। এর বাহিরে আমার কাছে যেটা মনে হয় যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটার একটা লেভেল অফ প্রাইস হয়েছিল, ওদের ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, স্টক ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, তো রিটেইন দ্য ফ্লো তাদের ডেভেলপমেন্টের জন্য। সো ওইটারও একটা প্রাইস একটা সার্টেন লেভেলে চলে আসতেছে, সেটা একটা গুড অপশন অফ ইনভেস্টমেন্ট। আমার কাছে মনে হয় যে এখনই না, বাট সিকোয়েন্সিয়ালি সিমেন্ট ইন্ডাস্ট্রিরও একটা ডিমান্ড ক্রিয়েট হবে, বিকজ এতদিন পর্যন্ত আমার ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিটা অনেকটাই ওয়ান কাইন্ড অফ ম্যানুপুলেটিভ ইন্ডাস্ট্রি ছিল। এই জায়গাটায় ওপেন হবে এখন, নির্দিষ্ট কোম্পানি শুধু কাজ পাবে না, সব কোম্পানি কাজ পাবে। সো লিস্টেড কোম্পানিগুলো যেতে পারে সেখানে, তো এই কোম্পানিগুলোর একটা বড় অপরচুনিটি আছে। গভর্নমেন্টের স্টকগুলো অনেক দিন ধরে ইজ আ ভেরি আন্ডার ভ্যালুড লেভেলে আছে, সেগুলো ভালো ডিভিডেন্ড দেয়। রিস্ক ফ্যাক্টর আছে যে রেগুলেশন রিস্ক আছে, গভর্নমেন্টের সুযোগ অনুযায়ী তারা রেগুলেশন চেঞ্জ করে দেয়, পুরনো সমস্যা, বাট স্টিল যে লেভেল এখন আছে সেটা অনুযায়ী বেশ ভালো আছে। আমি কিছু অ্যাভয়েড করতে বলবো এখন। অ্যাভয়েড হচ্ছে, আমি পার্সোনালি টেক্সটাইলের দিকে এখন একটু যেতে নিষেধ করব। আমাদের সোকল যেগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এগুলোর দিকে একটু নিচে একটু কম যেতে বলবো, বিকজ টেক্সটাইলে যদি আপনি যত বেশি ফোকাস করা মানে বিজনেসটা হবে ফিউচারে, তখন এখন একটা ইকোনমিক্যাল টার্মোয়েলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো টেক্সটাইলে এখন ফোকাসটা না করা ভালো। ব্যাংক, NBFI অ্যান্ড ইন্স্যুরেন্সে একটু পরে আমরা আস্তে আস্তে যেতে পারি। টেলকোর মধ্যে আমার মনে হয় GPS ফাইন, তার প্রাইস লেভেল আছে, একটা প্রাইস অলরেডি ইনক্রিজ করেছে গত 3 মাসে, বাট আমি মনে করি একটু সেটেলড হবে। আর ব্যাংক যে একদমই কেনা যাবে না তা না, ভালো কিছু ব্যাংকও কেনা যেতে পারে।
সেগুলো তো আমাদের ফোকাস আনা যেতে পারে। এফএমসিজিগুলোর মধ্যে যদি আমি আরও ফোকাস করি, অলিম্পিক আছে, ইলেকট্রনিক্সের মধ্যে ওয়ালটন আছে। ওয়ালটনের ইনকামে একটা মানে কোয়ার্টারলিতে একটা হিট হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি মেনলি ফরেন এক্সচেঞ্জের যে রেটের কারণে এটা হয়েছিল। সো ওটাও হয়তো রিকভার করবে, তারা বের হয়ে আসবে। ইকোনমি মুভ করলে এই ধরনের প্রোডাক্ট অনেক বেশি বিক্রি হয়, সো দ্যাট এইগুলোর আর্নিংও বাড়বে। এখন এই ধরনের স্টকগুলো নেক্সট 6 মান্থস টু 1 ইয়ারে একটা ভালো গ্রোথ প্রসপেক্ট থাকবে বলে আমার কাছে মনে হয় অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে। অ্যাজ এ প্রফেশনাল আমি ইনভেস্টরদেরকে অনুরোধ করব যে এই ধরনের গুড স্টকগুলোতে আপনার ফোকাস রাখেন। এটার সাথে সাথে আমি পার্সোনালি ট্রেড করতে খুব পছন্দ করি। আই এম এ ট্রেডিং ম্যান, এবং মানে বলতে পারেন যে ব্রোকারেজে অনেক দিন কাজ করার কারণে আমার এটা মানে এক ধরনের হ্যাবিট বলতে পারেন। এই স্টকগুলোরও আপনি প্রতি মাসে বা 2 মাসে একবার 10%-এর একটা গ্যাপ পাবেন। সো আপনি যদি একটা ইনভেস্ট করেন আজকে, ধরে নিলাম সে ফর এক্সাম্পল আপনি জিপি কিনলেন, ধরে নিলাম 320 টাকার জিপি কিনলেন, জিপি কিনে রাখেন, আপনি একবারে ছাড়বেন না। 330-এ গেলে আপনি 10% অফ ইয়ার হোল্ডিং ছেড়ে দেন, আবার 2 টাকা নিচে কিনে ফেলেন। এভাবে আপনি ট্রেড করেন, আপনার ইকুইটি ইনহ্যান্স করেন। 400 টাকা যদি হয় কখনো, তখন পুরো বিক্রি করবেন কিনা সেটা আপনার ব্যাপার, ওটা আপনার রিকোয়ার্ড রিটার্নের উপর বেস করে, যে আপনি কতটুকু রিটার্ন চান তার উপরে। বাট আমি বলছি যে একটা শেয়ার কিনে বসে থাকা যাবে না, ট্রেড করতে হবে, আবার ওই শেয়ারটা একদম হাতছাড়া করা যাবে না। সো এই ধরনের স্ট্র্যাটেজি ইনভেস্টরদেরকে নিতে হবে। ফরগেট অ্যাবাউট লো ক্যাপ, মিড ক্যাপ, প্রোডাক্টলেস, বেসলেস কোম্পানির দিকে কেউ যাবেন না এখন। এখন এই মুহূর্তে এই ধরনের আপনি বলছেন যে ট্রেড করলেও ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলো, দ্যাটস ওয়াই ইউ আর সেইং যে আপনার যে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো বাজার চালাবে এখন। আপনাকে এটা আমার অসংখ্য ধন্যবাদ জুবায়েদ ভাই, আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি চেষ্টা করেছি খোলাখুলিভাবে কথা বলতে। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ, দ্যাটস কম্প্রিহেনসিভ। আমরা বিস্তারিত অনেক কিছু শুনলাম। আসলে ইন্ডাস্ট্রির সমস্যাটি নিয়ে খুব বেশি কথা আমরা বলি না, কিন্তু তার কাছ থেকে আমরা শুনলাম যে ঠিক একটা যে টক্সিক অ্যাসেটের যে একটা বড় বোঝা ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রি অ্যাকুমুলেট করেছে, তা সেখান থেকে কি প্রবলেম হচ্ছে, কিভাবে সমাধান করা যায়। আসলে অনেক ধরনের পরিবর্তন দরকার, যেমন ঠিক রেগুলেটরি এনভায়রনমেন্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্র্যাকটিসেস, আমাদের মাইন্ডসেট, সেগুলোতে আমরা তার কাছ থেকে আসলে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা এখন কী হওয়া উচিত তার স্ট্রেট ফোরকাস্ট হচ্ছে যে নেক্সট আগামী বেশ 6 মাস 1 বছর যদি আমরা বলি, যে এই সময়টা আসলে ফান্ডামেন্টালি স্ট্রং যে লার্জ ক্যাপ স্টক তারাই আসলে শোটা রান করবে আমাদের পুঁজিবাজারে। আর ট্রেডিংয়েরও ইন্টেন্সিটি বাড়বে এই ধরনের শেয়ারই, কারণ আসলে ম্যানিপুলেটিভ স্মল ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত স্টকে ইনভেস্টরদের এক্সপিরিয়েন্স ভালো না, এমনকি যে ম্যানিপুলেটররা অনেকে ঠিক আমরা যেটিকে বাংলায় বলি যে সাইজ হয়ে গেছেন আর কি। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।